বাংলাদেশই ওখানেই চলে গিয়েছে। ওখানে আওয়ামী লীগ সরকার যখনই পরাস্ত হয়েছে তখন ও যেহেতু বিএনপি করে সেই হিসাবে ও ওর দেশে পৌঁছে যায়। ওই দেশে কি বিএনপি নেতা হ্যাঁ, ছিল? বিএনপির নেতা ছিল উনি একজন। এখানে কি গাঁটাগাতিই ছিল? হ্যাঁ, এখানে বিয়ে করিয়েছে, তারপরে এখানে ভোটার হয়েছে, শাশুড়িকে মা বলি যেহেতু ভোটার করেছে। ওই যে জামাইটা এখানকার না। কোথায় বাড়ি? বাড়ি কোথায়? ও বাড়ি বাংলাদেশে, কোন জায়গায় তো বলতে পারবো না। মণিশঙ্কর বাবু, বাংলায় বসে আছে বিএনপি নেতা, এসে ভোট দিচ্ছে এবং হাসিনার সরকারের পতন হলে সে সময় বুঝে চলে যাচ্ছে। রাজ্য পুলিশ এতদিন পর্যন্ত জানতে পারেনি, ধরতে পারেনি। 1 নম্বর। 2 নম্বর অংশটা বলি আমার প্রশ্নের। আমার হাতে যে নথি রয়েছে, এই নথিতে এফিডেভিট করেছে ইলেকশন কমিশন এবং এফিডেভিট করেছে সুপ্রিম কোর্টে। সেখানে কারণ দেখানো হচ্ছে কেন এই এসআইআর হচ্ছে। তার মধ্যে কারণের মধ্যে ইনক্লুড রয়েছে যে কমপ্লেন যেগুলো ফাইল্ড বাই বিজেপি ইউনিট ফ্রম দিল্লি, ওয়েস্ট বেঙ্গল, ঝাড়খণ্ড অ্যান্ড অন্ধ্রপ্রদেশ বিজেপি ইউনিট, and 1 complaint each has been received from AAP in Delhi, AIDMK তামিলনাড়ু, তৃণমূল কংগ্রেস ওয়েস্ট বেঙ্গল আর মহাবিকাশ আঘাড়ির মহারাষ্ট্র। এই কমপ্লেনগুলোয় কি আছে? যে বিভিন্ন রাজ্যে অনুপ্রবেশকারী বা ভুয়ো ভোটার ঢুকে বসে আছে, ভোটার লিস্ট সংশোধনী করা হোক। এবার সংশোধনী যখন হচ্ছে তখন মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন গিয়ে বসে থাকবো নির্বাচন কমিশনের সামনে, আর ফিরহাদ হাকিম বলছেন কারুর বাবার ক্ষমতা নেই। এই দ্বিচারিতাটা কেন বলুন দাদা? না, প্রশ্নটা হচ্ছে তো ভোটার সংশোধন নিয়ে। এই সংশোধনটা তো মানে যখন ভোট আসে তার আগেই তো সংশোধন, নতুন করে সংশোধন হচ্ছে, এটা কোনো ব্যাপার নেই, প্রতিবারই হয়। কিন্তু প্রশ্নটা হচ্ছে এইবারের যে সংশোধনটা, যে এসআইআর যেটা বলছেন, সেটা হচ্ছে সংবিধানের আর্টিকেল 326(16) সেখানে বলা আছে যে চিফ ইলেকশন কমিশনার বা ইলেকশন কমিশনারের পাওয়ার আছে যে রিভিশন করার ভোটারটাকে, সেটা নিয়ে কোনো মানে অভিযোগ নেই। এবং যদি ভুয়ো ভোটার বাদ যায়, মৃত ভোটারের নাম আছে তাগুলো বাদ যায়, সেগুলো নিয়ে কারো কোনো আপত্তি আছে বলে মনে হয় না। এবং আপনারা যেটা বোঝাতে চাইছেন টিভির পর্দায় যে মমতা ব্যানার্জি সেটা আপত্তি করছে, সেটা আমার মনে আপত্তি করছেন না এবং সে আপত্তির ধোপেও টিকবে না। আমার কথা হচ্ছে প্রসিডিওরটা নিয়ে। আমি বলছি যে ভোটার মানে ভুয়ো আধার কার্ড তো হতে পারে না। আমি একজন সিটিজেনশিপ বাংলাদেশ থেকে বা পাকিস্তান থেকে এসেছি ধরে নেব, আমি সিটিজেন নই এখানকার, কিন্তু আমি যে আধার কার্ডটা পেলাম সেটা প্রপার প্রসিডিওর মেনটেন করে পেলাম। যিনি আধার কার্ডটা দেয় তিনি আধিকারিকটা দিলেন, তারপরে আধার কার্ডটা কিন্তু আমার ফেক নয়, কিন্তু আমার আধার কার্ডটা পাওয়া উচিত ছিল না যেহেতু আমি এখানকার সিটিজেনশিপ নই। এখন ইলেকশন কমিশনের মানে ডিউটি হচ্ছে যদি ভ্যালিড আধার কার্ড থাকে তিনি ভোটার থাকবেন। এইবারে হচ্ছে তিনি সিটিজেনশিপ নেই, অথচ আধার কার্ড পেলেন কেন? তাহলে তার সিটিজেনশিপ রাইটটা ক্যান্সেল করবেন কে? হোম ডিপার্টমেন্ট। এই জায়গাটাতে কনফ্লিক্টটা আসছে, যে জন্যই সুপ্রিম কোর্ট বলেছে যে তুমি ভোটার কার্ড সংশোধন করতে চাইছো, তাহলে আগের যে ভোটার লিস্ট আছে সেটা কেন হবে না? আর আধার কার্ড যেটা পরবর্তীকালে অ্যামেন্ডমেন্ট করে পিপল রিপ্রেজেন্টেটিভ অ্যাক্টে সেকশন 23-তে 4, 6, 7 সাবসেকশনে এসছে, সেখানে যাদের আধার কার্ড আছে তাদেরকে তুমি কি করে বাতিল করবে? সেটা তো হচ্ছে হোম ডিপার্টমেন্টের কাজ। তুমি সিটিজেনশিপকে থাকবে না থাকবে, এখানকার সিটিজেনশিপ কিনা সেটা ইলেকশন কমিশনের এখতিয়ারের মধ্যে পড়ে না। আমি ব্যক্তিগতভাবে একজন আইনজীবী হয়ে আমি এটাই বলতে চাই যে ভারতবর্ষে যে কোনো লোক বলুক যে ভুয়ো ভোটার আমরা বাতিল চাই না, এটা কিন্তু কেউ বলছে না। কথাটা হচ্ছে প্রসিডিওরটা নিয়ে হঠাৎ করে ইলেকশন কমিশনারকে পাওয়ারটা দিয়ে কেন তুমি করতে চাইছো, এবং সেটার মধ্যে যুক্তি আছে। প্রতিবাদের প্রসিজারটা কি? প্রতিবাদের প্রসিজার কি ইলেকশন কমিশনের সামনে গিয়ে বসে থাকা নাকি আদালতে যাওয়া? যদি আপত্তি থাকে আদালতে যান। আদালতে এটা সাবজুডিস আছে। আমি যেটা বললাম এই ইস্যুটা নিয়েই সাবজুডিস আছে, এইটাই প্রশ্ন করেছে ইলেকশন কমিশনকে, সেটা বলেছে 28 তারিখে তারা জবাব দেবেন এবং সেইটা আইনটা পড়ে আমি তোমাকে বলছি। এবার আমার কথা হচ্ছে নিরপেক্ষতাটা কখন প্রশ্নচিহ্নে উঠে যায় যে তুমি ইলেকশন কমিশনারকে দিয়ে ঘুরিয়ে সিটিজেনশিপ এনআরসি করতে চাইছে, কেন উঠছে? যখন তুমি নিরপেক্ষভাবে চিফ ইলেকশন কমিশনের অ্যাপয়েন্টমেন্টটাকে তুমি নিরপেক্ষভাবে করলে না, তুমি সুপ্রিম কোর্টের চিফ জাস্টিসকে বাদ দিয়ে তুমি একটা কোরাম তৈরি করলে যেখানে বিজেপির ক্যাবিনেট মিনিস্টার এবং প্রধানমন্ত্রী মানে এবং অপোজিশন লিডার আছে, অপোজিশন লিডার বাদ দিলে কোরামটা 2:1 হয়ে যায়। তাহলে এই দ্বিচারিতাতে কেন? কেন চিফ জাস্টিস একদম সিম্পল একটা কথা, আপনি কি ঘড়ি দেখেন না? শুধু আমাদের বেলায় ঘড়ি। একটা সিম্পল কোশ্চেন আছে সজল, তারপর আমি আপনাকে একটা সিম্পল কোশ্চেন। আমার কোশ্চেন হচ্ছে, আমি তৃণমূল নেতার বক্তব্য দেখালাম, বিএনপি নেতা এই রাজ্যে বসে আছেন, ভোট দিচ্ছেন। আমি রত্না বিশ্বাসের বক্তব্য বহুবার দেখিয়েছি। নিরপেক্ষতা নিয়ে আপনার মনে প্রশ্ন জাগে না স্যার? আপনার
আপনার নিজেদের মনে প্রশ্ন থাকে না। ব্যক্তিগতভাবে আমি এখনো বলছি, আমি এখনো বলছি এটা বিরুদ্ধে আমায় বলেছে। হ্যাঁ, অনেকক্ষণ না না, আপনি বলেছেন অনেকক্ষণ। আমি তো আমার বলাটা তো আপনি দেখেনি, আপনি তো পরে এলেন। ৬,০০০ নাম শুধু কালীগঞ্জে বাদ গেছে, তার মধ্যে ২,৫০০-এর মতন মানুষ নিরুদ্দেশ, বাকিটা মৃত, ১৬ জন হচ্ছে ডবল এন্ট্রি, তাদের 2 জায়গায় ভোট আছে। আরে কমসে কম এই নামগুলো তো বলুন কাটতে দেবো। আমার কথা আরে আমি বলছি না, আমি তোমাকে বলছি, আমি বলছি শুনুন না, এতে 30 লাখ মানুষের নাম বাদ যাবে কমপক্ষে। 30 লাখ এতে 30 লাখ মানুষের নাম বাদ যাবে। আমি প্রসেসটা নিয়ে বলছি। আপনি প্রসেস নিয়ে আপনি অধিকার নেই বলে আপনার না না কোর্টে ভোটার অধিকার নেই। আরে ভোটার তো, আরে আপনার সুপ্রিম কোর্টে হচ্ছে, আপনি ভোটার। আমি মমতা ব্যানার্জিকে বলার অধিকার আমার নেই। আরে মমতা ব্যানার্জির অনেক কিছু নিয়ে তো আমরাও প্রশ্ন করতে পারি, সে তো ভোটে উত্তর দেবে, আর তো বাইরে কোনো প্রশ্ন করার জায়গা নেই। আমি আপনাকে বলছি যে আপনাদের প্রসেস যাই হোক না কেন, আমাদের কেন প্রসেস? না না, আমাদের কেন্দ্র সরকার, আরে সংবিধানের প্রসেস নিয়ে সুপ্রিম কোর্ট আছে, আপনি এত চিন্তা করবেন না, রাতে ঘুম হবে না। আমার যেটা বলার বক্তব্য হচ্ছে, আপনি আমাকে এক কথায় বলুন, একজন বাঙালি হিসেবে, একজন ভারতীয় হিসেবে কি চান? আপনার আমি ভারতীয় হিসেবে চাই সঠিক লোকগুলো ভোটার বাদ যায়। আপনি দেখবেন কোন জায়গায় বিজেপি একটু দুর্বল সেখানে ভোটারটা বাদ দেব, কোন জায়গায় বিজেপি সবল সেখানে কোথায় বাদ দেব। এই প্রশ্নটা আসছে ওখানে গেলেন রাখতে পারবে। দেখুন, সংবিধানের ৩২৪ থেকে ৩২৯ নং ধারায় নির্বাচন কমিশন একটা স্বাধীন স্বনির্ভর সংস্থা। নির্বাচন কমিশন যে এসআইআর করছে, এত সময় বলছিলেন না মৃত ভোটারের নাম বাদ যাবে 4টে তথ্যের ভিত্তিতে। এক হচ্ছে মৃত ভোটার, 2 হচ্ছে স্থানান্তরিত যারা শিফটিং হয়েছে, 3 হচ্ছে একই ব্যক্তির বিভিন্ন জায়গায় নাম, 4th যারা ভারতীয় নন তাদের নাম আছে কিনা। এই 4টে নীতির ভিত্তিতে এসআইআর হচ্ছে। এবার এই এত সময় ধরে ডায়লগ দিচ্ছিলেন মণিবাবু, আমি একটা কথা বলি, আপনি ডায়লগ দিচ্ছিলেন, আপনি বলুন না দ্বিজেন মুখোপাধ্যায়ের নামটা কেন বিধানসভা, কেন বিধাননগরে দ্বিজেন মুখোপাধ্যায় স্বর্গে থেকে এসে ভোট দিয়ে গেলেন? আপনাদের তো লজ্জা নেই। দ্বিজেন মুখোপাধ্যায় স্বর্গের থেকে এসে ভোট দেন, তার নামটা যখন নির্বাচন কমিশন বাদ দেবে, কেন আপনারা তাতে বাধা, কেন ভোটার সংশোধনীতে বাধা? তার একটাই কারণ, মমতা ব্যানার্জি জানেন যে মৃত ভোটারের পশ্চিমবঙ্গে আছে তারা প্রায় 2%, শিফটিং ভোটার আছে 2.23%। আমি একটা ভোটার লিস্ট আপনাদের যদি দেখাই খুলে, এরকম আমি ডাউনলোড করা আছে, তার থেকে যদি দেখাই, দেখালে দেখা দেবো প্রতিটা পার্টে, প্রতিটা ভোটার লিস্টের প্রতিটা পার্টে, মণিবাবু বুথে বসেন না তো জানেন না, প্রতিটা পার্টে 2% ডেড ভোটার, বলতেন 2% ডেড ভোটার, শিফটিং ভোটার আছে 2.5%। এবং যারা রোহিঙ্গা, যারা বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারী, তাদের নাম অনেক পার্টে অনেক জায়গায় রয়েছে। সেই সংখ্যাটা টোটাল মিলিয়ে 6%-এর উপরে। বিহারে শুধু নয়, পশ্চিমবঙ্গটা 7%-এ যাবে। যদি বিহারে 30 লক্ষ 40 লক্ষ নাম বাদ যায়, তাহলে বিহারের এই সরকারটা অবৈধ সরকার, তাদের ভোটটা নিয়েছে তো, তাদের ভোটটা নিয়েছে তো, আরে বিহারের সরকার তাদের ভোটটা নিয়েছে তো, সেই ভয়ে তাহলে ওই সরকারটা অবৈধ তো। সৌরভ বাবু, আচ্ছা সরকারটা অবৈধ, এতদিন ভোট নিয়েছে, আপনি মোদীর সরকারটা অবৈধ, মোদীর সরকারটা অবৈধ, মোদী অবৈধ প্রধানমন্ত্রী, আসলে মোদী অবৈধ প্রধানমন্ত্রী, তাদের ভোট নিয়েছে তো, তাদের ভোটটা এতদিন নিয়েছে, তাদের ভোট নিয়ে করেছে, বলুন আমি নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।